আমি সুমিত। দীর্ঘ 2 বছর পর দেশে ফিরছি। মনটা বেশ ফুরফুরে লাগছে। বিদেশে পড়াশোনা করছি 5 বছর ধরে। চাকরির সুযোগও পেয়েছিলাম, কিন্তু না, এত বছর ধরে দেশের বাইরে থেকে প্রাণটা হাঁপিয়ে উঠেছে আমার। এবার দেশের রিসার্চ সেন্টারগুলোতেই কাজ করে দেশের উন্নতির চেষ্টা করব। বাবা অনেক দিন ধরেই বলছেন, বাবু পড়া শেষ হলেই ফিরে আয়। আমার এত বড় ব্যবসা, বুড়ো হয়েছি, এবার তোকে তো একটা হাল ধরতে হবে। আমি বলেই দিয়েছি বাবাকে যে ব্যবসার কাজ বাবাই সামলাক, আমি অবশ্যই পাশে থাকব, কিন্তু সব দায়িত্ব এখন নিতে চাইছি না। মায়ের চিন্তার শেষ নেই আমার বিয়ে নিয়ে। প্রতি সপ্তাহে ডজন ডজন মেয়ের ছবি পাঠায়। কতবার মাকে বলেছি, এখন নয়। মা শুনতেই চায় না। এই 2 বছরে সবচেয়ে বেশি মিস করেছি বাবা মাকে। ভিডিও কল করার সময় মায়ের হাসি মুখের আড়ালে চোখের কোণে জল দেখে ফোন রাখার পর আমিও চুপ করে বসে থেকেছি। মনটা ছুটে যেতে চেয়েছে মায়ের কাছে। এয়ারপোর্টে বাবা আমার জন্য গাড়ি পাঠিয়েছে। বাড়ি ফিরতেই মা বুকে জড়িয়ে নিল আমার। তারপর সামনে সাজিয়ে দিল প্রিয় খাবারগুলো। এই খাবারগুলো যে কতদিন খাইনি। হাত ধুয়েই খেতে শুরু করলাম। মায়ের মুখে শান্তির হাসি। বললাম, মা, তোমার কাছে পাকাপাকিভাবে ফিরেই এলাম। আর দেশের বাইরে ঘুরতে যাওয়া ছাড়া যাচ্ছি না। তোমার হাতের খাবার এবার রোজ খাবো। ফোনে নোটিফিকেশন ঢুকলো। বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপ চেক করে দেখলাম আবিরের মেসেজ। এতগুলো বছর পর স্কুলের রিইউনিয়ন, সবাই আসছিস তো? আমি বেশ খুশি হলাম। এমনিতেই আমি সব বন্ধুদের সাথে দেখা করতেই চাইছিলাম। রিপ্লাই করলাম, আসছি। এবার পর পর মেসেজ আসতে থাকলো, দেশে ফিরলি নাকি সুমিত? সব জানালাম ওদের। সবাই নির্দিষ্ট দিনে আসবে কথা দিল। নির্দিষ্ট দিনে স্কুলের সামনে দাঁড়িয়ে চোখটা ছলছল করে উঠল। কত স্মৃতি এই স্কুলকে ঘিরে। স্কুলে ঢুকেই স্যার ম্যামদের প্রণাম সারলাম। স্কুলের সুন্দরী জ্যোতি ম্যামের চুলে পাক ধরেছে। আমাকে দেখেই বললেন, কি হে সুমিত, মনে পড়ে? একদিন তুমি আমাকে ক্লাসে সবার সামনে বলেছিলে আমি নাকি সুন্দরী। এই বুড়ি ম্যামকে দেখে এখন কি মনে হচ্ছে? আমি হেসে বললাম, ম্যাম, চুলে পাক ধরলেও আপনি সুন্দরীই বটে। যেহেতু আমরা সিনিয়র, আমাদের ছোট ছোট ভাইরা এসে হাতে ধরিয়ে দিল গোলাপ আর কপালে পরিয়ে দিল চন্দনের টিপ। হেড স্যার হাসতে হাসতে বললেন, তোমাদের 6 মূর্তির কথা কখনো ভুলব না। যা সব কাণ্ড করেছো তোমরা, তা ভোলার নয়। আমাদের পুরনো সেই ক্লাসরুমে 5 জন চুপ করে বসে পুরনো স্মৃতি রোমন্থন করছি। আমরা 5 জনই আজ প্রতিষ্ঠিত। হঠাৎ মনে পড়ল রাজুর কথা, আমাদের 6 মূর্তির একজন। খুব মিশুকে আর সৎ ছেলে ছিল সে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাকিদের সাথে যোগাযোগ থাকলেও রাজু যেন হারিয়ে গেল কোথায় স্কুল শেষের পর। কলেজে ভর্তি হয়েছিল শুনেছিলাম, তারপর আর খোঁজ পাইনি। মৃণাল বলল, রাজুর কথা আর বলিস না সুমিত, সে এখন অপরাধ জগতের একজন। চমকে উঠলাম আমি। কি বলছিস মৃণাল? মৃণাল বলল, হ্যাঁ রে, বার কয়েক জেলও খেটেছি। চুরি ডাকাতি করে বলে শুনেছি, তবে সবটাই শোনা। এক সময়কার আমাদের সরোজিনী বয়েজ স্কুলের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আজ চোর। বিশ্বাস হতে চায় না। রাজু গরিব ছিল বটে, কিন্তু অসত্য ছিল না। বগল ফাটা সামা ধরা জামা পরেও
তো দিব্যি আমাদের সাথে লেখাপড়া করতো। একবার আমরা 5 জন মিলে টাকা জোগাড় করে ওর জন্য একটা নতুন সাদা শার্ট কিনে দিয়েছিলাম। মনে পড়ে সেদিনও আমাদের বুকে জড়িয়ে নিয়েছিল, খুব খুশি হয়েছিল ও। টিফিনের 2টো মেরি বিস্কুটটাও কখনো একা খেত না, এক টুকরো করে আমরাও পেতাম। একবার স্কুল থেকে বেরিয়ে চোখে পড়েছিল এক ছোট্ট কুকুরছানাকে একটা গাড়ি ধাক্কা মেরে বেরিয়ে গেছে বোধহয়। যন্ত্রণায় ছটপট করছিল সে। তখন পরম মমতায় ওই রাজুই বুকে তুলে নিয়েছিল তাকে। মায়ের জন্য টিফিন বক্সে গুছিয়ে নেওয়া সরস্বতী পুজোর নিজের ভাগের খাবারটাও রাস্তায় পাশে বসে থাকা ভিখারি বৃদ্ধাকে হাসি মুখে দিয়ে দিতে দেখেছি। আর সেই রাজু চোর। অনুষ্ঠান শেষে সবাই ঠিক করলাম রাজুর বাড়ি যাব। আমার গাড়িতে করে 5 জন মিলে খুঁজতে খুঁজতে চললাম রাজুর পুরাতন ঠিকানায়। কয়েকটা পাড়া পেরিয়ে গাড়ি রেখে অলিগলি দিয়ে হাঁটতে হাঁটতে আমরা 5 জন চললাম। আমাদের পরনে দামি শার্ট, ব্লেজার, বুট। বস্তির লোকজন বেড়ার ফাঁক থেকে আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে দেখে খুব খারাপ লাগলো। একবার এসেছিলাম বহু বছর আগে রাজুর বাড়ি। সেদিন রাজুর মা পায়েস বানিয়ে খাইয়েছিল। জিজ্ঞেস করলাম, রাজু দাসের বাড়িটা কোন দিকে? একজন বলল, কোন রাজু? এই বস্তিতে তো চোর রাজুই থাকে, তাকে খুঁজছেন? বুকটা যেন মোচড় দিয়ে উঠল। বললাম, হ্যাঁ। লোকটা বলল, তা বাবুরা আপনাদের কিছু চুরি গেছে নাকি? বললাম, না, বাড়িটা দেখিয়ে দিন। লোকটা আবার বলল, আপনারা কি পুলিশের লোক? ও তো বার 3 জেলও খেটেছে। আমরা 5 জন এগিয়ে গেলাম রাজুর বাড়ির দিকে। দেখলাম বেড়ার ধারে বসে রাজু ভাত রাঁধছে। আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল ও। আমি প্রথম বললাম, কিরে রাজু, 5 মূর্তিকে চিনতে পারছিস না বুঝি? রাজু ছুটে এসে আমাদের জড়িয়ে ধরে কেঁদে ফেলল, ঘরে নিয়ে গেল। আমাদের কোথায় বসতে দেবে এটা নিয়েই অস্বস্তি পড়ে গেল। আমরা বসলাম একটা চট পেতে। দেখলাম ঘরে ওর অসুস্থ মা বিছানায় শুয়ে। ও বলল, ভাই, আমাকে আর বন্ধু বলিস না তোরা, আমি যে চোর, জেল কাটা এক আসামি। প্রলয় এবার বলল, সে তো বুঝলাম, কিন্তু তুই পড়াশোনা ছেড়ে এ পথে গেলি কেন? রাজু বলতে শুরু করলো, তোরা জানিস তো, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে কলেজে ভর্তি হলাম অনেক কষ্টে। তোদের কলেজ আর আমার কলেজ আলাদা, তাই যোগাযোগ রাখতে পারিনি। তখন ফার্স্ট ইয়ারে পড়ি সবে। জানিস তো, বাবাই একমাত্র রিক্সা চালিয়ে রোজগার করত। বাবার অ্যাক্সিডেন্ট হলো, সরকারি হাসপাতালে ভর্তি করলাম। অপারেশনটা হয়ে গেল, কিন্তু দামি দামি অনেক ওষুধ লিখল ডাক্তারবাবু। না হলে বাবা স্বাভাবিক হবে না কখনো। আমার এদিকে সব টাকা শেষ। বাড়ি বাড়ি গিয়ে হাত পাতলাম, কেউ সাহায্য করলো না। আমি মরিয়া হয়ে উঠেছিলাম, হয়তো তোদের ঠিকানা ঠিকঠাকভাবে জানলে তোদের বাড়িতেও চলে যেতাম হাত পাততে। 2 দিন বাবা ওষুধ পায়নি। একদিন ভোর রাতে দত্তদের বাড়ি গেলাম, ওদের অনেক আছে। বাবা রিক্সাটা চালিয়ে যে টাকা জোগাড় করব তার হলো না। দত্তবাবু মিথ্যা দাবি করলেন বাবা রিক্সাটা নাকি ওনার কাছে বাধা রেখেছেন, তাই কেড়ে নিলেন। সেদিন রাতে রিক্সাটা নিয়ে পালিয়ে আসতে গিয়ে ধরা পড়লাম, জেল হলো। ওষুধ না পেয়ে আর আমার চিন্তায় চিন্তায় বাবা মারা গেল। জেল থেকে ছাড়া পেলাম যখন, তখন আমার পরিচয় হয়ে গেল চোর। এখন এই অসুস্থ মাকে নিয়ে আমার সংসার। মা উঠে বসতেই পারে না। কাজের চেষ্টা করছি, চোর তো, তাই কেউ বিশ্বাস করে কাজ দেয় না। মাকে বাঁচিয়ে রাখার জন্য কয়েকবার চুরি ছিনতাই করেছি, ধরাও পড়েছি বার 2। আমি চোর রে, চোর, জেল ফেরত একজন আসামি।
আমাদের সবার মুখ বিষণ্ণ। আমরা আজ বুঝতে পারছি মানুষ অপরাধী শখ করে হয় না। অভাবের জ্বালাও মাঝে মাঝে সমাজে অপরাধী তৈরি করে। আর একবার অপরাধী তকমা পেলে কেউ তাকে বিশ্বাস করে না। খেটে খেয়ে শুধরে যাওয়ার সুযোগ দেয় না। তাই অপরাধ বোধে ভুগেই তারা পাকাপাকিভাবে চলে যায় অপরাধ জগতে। আজ আমাদের বন্ধুর মতো কত মানুষ এমন আছে, কাছ থেকে জানি না বলেই হয়তো জানতে পারি না কত অপরাধী কত অসহায় হয়ে এই পথে আসে। ফেরার সময় আমরা সবাই মিলে 20,000 টাকা হাতে দিলাম রাজুর, ওর মায়ের চিকিৎসার জন্য। ও প্রথমে নিতে চায়নি। তখন আমরা সবাই একসাথে বলে উঠেছিলাম, বিপদে তো বন্ধুর পাশেই থাকবে। আসার সময় ওর হাতে দিয়ে এসেছি বাবার কোম্পানির একটা কার্ড। বলেছি যেদিন হোক অফিসে গিয়ে বাবার সাথে দেখা করতে চেয়ে নিজের নাম বলিস, আমি তোর কথা বলে রাখবো। তারপর সবাই মিলে বিদায় নিলাম। আর হ্যাঁ, আমরা কিন্তু রাজুর হাতে চা খেয়ে বাড়ি ফিরে বাবাকে সব বললাম বুঝিয়ে। আমার বাবা চিরকাল বুঝদার মানুষ, বুঝলেন সব। কয়েকদিনের মধ্যেই রাজু বাবার সাথে দেখা করল। বাবা একজনের দায়িত্ব দিলেন রাজুকে কম্পিউটার থেকে শুরু করে ব্যবসা সংক্রান্ত সব শিখিয়ে পড়িয়ে দেওয়ার। মেধাবী রাজু 1 মাসের মধ্যেই সব কিছু প্রায় রপ্ত করে ফেলল। ও মাঝে মাঝে আমাদের বাড়ি আসে। বাবা আস্তে আস্তে শুরু করলো ওকে ছোট ছোট দায়িত্ব দিতে। ও সততার সাথে সব দায়িত্ব পালন করলো। একদিন বাবা যখন বলল, বাবু তোর বন্ধুটি একজন রত্ন, আনন্দে আমি বাবাকে জড়িয়ে ধরলাম। আসলে যে মানুষগুলোকে কেউ কখনো বিশ্বাস করেনি, সম্মান দেয়নি, ভালোবাসেনি, একবার সেটা পেয়ে গেলে তারা কখনোই তা হারাতে চায় না। 2 বছর কেটে গেছে, রাজু মাকে হারিয়েছে। আমার মা রাজুকে খুব ভালোবাসে। এখন বাবার ব্যবসার সমস্ত রাজু দেখাশোনা করে। সততার সাথে কোটি কোটি টাকা লেনদেন করে। বাবার বিশ্বস্ত ম্যানেজার সে। বাবা একটা ছোট্ট ফ্ল্যাটের ব্যবস্থা করে দিয়েছে, একাই থাকে সেখানে। বেশিরভাগ দিন আমার মায়ের হাতেই খায়। রাজু মাঝে মাঝে বলে, কত আর রিচার্জ করবি ভাই, এবার কাকুর ব্যবসার দায়িত্ব নেই। আমি হেসে বলি, তুই তো আছিস, চিন্তা কি। রাজু নিজের মাসের মাইনের বেশিরভাগ টাকা দুঃখী মানুষদের দান করে। রাজুর বস্তির বহু গরিব ছেলেমেয়ের পড়াশোনা খরচ রাজু চালায়। আমাদের রাজু আগের মতোই দয়ালু। আসলে ভালো মানসিকতা কখনো বদলায় না। বস্তিতে এখন রাজুর পরিচয় চোর হিসেবে নয়, গরিবের ভগবান রাজু বাবু হিসাবে। রাজুর ঘরটা এখন কয়েকজন আশ্রয়হীন বৃদ্ধার মাথা গোজার ঠাঁই। আসলে ডাকাত রত্নাকরকে আমরা কজন চিনি? রামায়ণের রচয়িতা বাল্মীকিকে কিন্তু আমরা সবাই জানি। আমাদের চারিদিকে এরকম অনেক মানুষ আছে যারা চরম দারিদ্রতার শিকার হয়ে অপরাধ জগতে আসে। আর শাস্তি পাবার পর যখন তারা শুধরাতে চায়, আমরা তাদের অপমান আর অবহেলা করি। কিন্তু যদি আমরা তাদেরকে সম্মান দিয়ে ভালোবেসে সাহায্যের হাত বাড়াই, সমাজে অপরাধী সংখ্যা কিছুটা হলেও কমবে। আর কিছু মানুষ ভালোভাবে বাঁচবে আর নিজেদের স্বপ্ন পূরণে সক্ষম হবে।